এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল। আমার সঙ্গে আজ আছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর জিয়া হায়দার। আপনাকে স্বাগত আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমি আলোচনায় যেতে চাই যে আপনার যে কাজের ক্ষেত্র, সেই জায়গা থেকে যে বাংলাদেশের স্বাস্থ্যের পুষ্টি, তার ঘাটতি কতটুকু? তো অনেক বড় একটা আয়বর। আমি যদি প্রথমে পুষ্টির কথা বলি, যেহেতু আমি বিশ্বব্যাংকে এবং অন্যান্য সংস্থাতে পুষ্টিবিদ হিসেবে অনেক বছর চাকরি করেছি, বাংলাদেশে বর্তমানে 5 বছরের নিচে যে বাচ্চা শিশু, এদের মধ্যে এখন প্রায় 24% আমরা বলি ক্রনিক মালনিউট্রিশন বা স্ট্যান্টিংয়ে ভুগছে। এটা হলো লং টার্ম, যদি আপনার ফুড, হেলথ, হাইজিন ডিপ্রাইভেশন হয় তাহলে পরে আপনার স্ট্যান্টিং শুরু হয়। যেহেতু স্ট্যান্টিংয়ের হার এত বেশি, তার মানে প্রতি 4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চাই খর্বাকৃতি, তার উচ্চতা কম বয়সের তুলনায়। এই প্রসেসটা শুরু হয় মূলত মা যখন গর্ভবতী হন তখন থেকে প্রসেসটা শুরু হয়। তার অর্থ আমাদের দেশের মায়েদের মধ্যেও অপুষ্টির হার অনেক বেশি। স্বাস্থ্য এবং পুষ্টির যে অবস্থা নিয়ে একটা মাকে গর্ভবতী হতে হয়, আমাদের দেশের বেশিরভাগ মাই সেই অবস্থানে না যেয়েই ওনারা গর্ভবতী হন এবং এর ফলশ্রুতিতে ওনারা অপুষ্ট শিশু জন্মদান করেন, যার বার্থ ওয়েট কম। আমাদের দেশে লো বার্থ ওয়েট প্রেভ্যালেন্স অনেক হাই, এটা 12%-এরও বেশি। আমাদের দেশে বাচ্চার অনেক সময় আপনার যে টার্মে জন্ম নেওয়ার কথা ছিল তার চেয়ে আগেই প্রি টার্ম বাচ্চা জন্ম নেয়। এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে পুষ্টিটা পাওয়ার কথা থাকে মূলত মায়ের বুকের দুধ থেকে। আমরা বলি যে প্রথম 6 মান্থ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হবে, শুধু মাত্র মায়ের বুকের দুধ খাবে। অনেকাংশেই দেখা যায় যে মা এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং প্র্যাকটিস করতে পারেন না, বিভিন্ন কারণে পারেন না। অনেক সময় তার নিজের অপুষ্টির কারণে সঠিকভাবে তার বুকের তার নিজের শারীরিক সক্ষমতা থাকে না। অনেক সময় বাচ্চাও সঠিকভাবে মায়ের দুধ পায় না। অনেক সময় নতুন যারা মা, প্রথমবারের মতো মা হয় বা যারা কিশোরী মা, তারা সঠিকভাবে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর যে পদ্ধতি এগুলো জানে না। অনেক সময় ঘরের যারা এল্ডারলি মেম্বার আছে, হ্যাঁ, বা হাজব্যান্ড, তাদের কাছ থেকে যে সাপোর্টটা, একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট দরকার, এই এনভায়রনমেন্ট পায় না। মায়ের অনেক ওয়ার্কলোড থাকে। একটা মা বাচ্চা জন্মদানের হয়তো পরের সপ্তাহ থেকেই তাকে ঘরের সব কাজগুলো করতে হয়। বিভিন্ন কারণে এই আপনার মায়ের বুকের দুধটা ঠিকমতো দিতে পারে না। এরপরে যখন এছাড়াও একটা বড় সমস্যা হলো এই দিতে না পারার কারণে এই 6 মাসের আগেই বেশিরভাগ বাচ্চাকেই অন্য তরল পদার্থ খাওয়ানো হয়। পানি, মিষ্টির পানি বা দুধের পানি খাওয়ানো হয়, যার মাধ্যমে বাচ্চার ভিতরে ইনফেকশন যেতে পারে, প্রায় যায়। এবং এতে করে বাচ্চাটার মধ্যে যে ইনফেকশন যায়, বাচ্চা অসুস্থ থাকে, পাতলা পায়খানা হয় এবং এই যে একটা ইনফেকশন ম্যালনিউট্রিশনের যে একটা ভিশাস সাইকেল শুরু হয়ে যায়, এই সাইকেলটার জন্যই দেখা যায় শেষ পর্যন্ত বাচ্চা পরবর্তী জীবনেও এই অপুষ্টিতে ভোগে। সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এখানে, আমরা এটাকে বলি ক্রিটিক্যাল উইন্ডো অফ অপরচুনিটি। কনসেপশন থেকে শুরু করে, গর্ভবতী হওয়া থেকে শুরু করে বাচ্চার বয়সের যে প্রথম 2 বছর সময়, এটাকে বলে ফার্স্ট 1000 ডেজ। এই ফার্স্ট 1000 ডেজের মধ্যে যদি আমরা বাচ্চার পুষ্টি সঠিকভাবে দিতে না পারি, এইটার একটা বড় ইম্প্যাক্ট পড়ে ব্রেন ডেভেলপমেন্টের উপরে। আমি যে স্ট্যান্টিং দিয়ে শুরু করলাম, এটা হলো উচ্চতা, কিন্তু ইট ইজ অ্যান ইন্ডিকেটর যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টও এখানে সঠিকভাবে হচ্ছে না। এবং এই কারণেই পরবর্তী জীবনে বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করে তখন তার যে লার্নিং ক্যাপাসিটি, যে বাচ্চাটার স্ট্যান্টিং ছিল না বা ব্রেন ডেভেলপমেন্ট সঠিকভাবে হয়েছে, তার চাইতে তার পড়াশোনা করার ক্ষমতা কম থাকে এবং সেটা পরবর্তীতে তার স্কিলস ডেভেলপমেন্ট, তার এমপ্লয়মেন্ট, এই সব জায়গাতে রিফ্লেক্টেড হয়। মানে একটা শিশু জন্মানোর পর থেকে সে এই অপুষ্টির সঙ্গে তার মধ্য দিয়ে তার জীবনযাত্রা শুরু হয়। এবং না, আমি শেষ করি যে এর ফলে আমাদের মতো দেশ, ইকোনমিক অ্যানালিসিস করে দেখা গেছে এই ধরনের স্ট্যান্টিংয়ের কারণে আমাদের মতো দেশ 10 থেকে 15% জিডিপি আমরা লস করি। সুতরাং ইনভেস্টমেন্ট ইন নিউট্রিশন, এটাকে দেখা গেছে যে যারা বড় বড় অর্থনীতিবিদ, নোবেল প্রাইজ বিজয়ী অর্থনীতিবিদ, ওনারা কোপেনহেগেন কনসেনসাস নামে একটা কনসেনসাস আছে, ওনারা বলেছেন যে ইনভেস্টমেন্ট ইন নিউট্রিশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট।
that we can expect, and it is crucial for human development. তা সেটা তো গেল যে আমরা, কিন্তু সার্বিকভাবে যদি আমরা স্বাধীনতার পর থেকে এই সময় পর্যন্ত যদি দেখি, আপনার কাছে কি মনে হয় যে আমরা তো স্বাস্থ্যের একদম মায়ের এবং শিশুর পুষ্টির কথা বললাম, রাষ্ট্রের স্বাস্থ্যখাতের পুষ্টির কথা যদি বলেন, যেভাবে আমাদের স্বাস্থ্য অবকাঠামোগুলো নানাভাবে বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, আরও নানা বিষয়, সংক্রামক ব্যাধি, অসংক্রামক অনেক বিষয় আছে, সেগুলি মোকাবেলা করতে হচ্ছে, আমাদের পরিকল্পনার কর্মসূচিগুলো ছিল। সার্বিকভাবে এই জায়গায় আমরা কোন পর্যায়ে শেষ পর্যন্ত থাকি? দেখেন, আমাদের দেশের স্বাস্থ্য খাতের সমস্যার কোনো অন্ত নেই। এ নিয়ে কথা বলতে গেলে সারাদিন কথা বলা যাবে। আমি ভালো দিক দিয়ে শুরু করি। আমি যখন আমি প্রায় গত 25 থেকে 30 বছর ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে আমি কাজ করছি। আমি নিজেকে মনে করি যে আমি একজন পাবলিক হেলথ প্র্যাকটিশনার। তো আমরা যে দেশেই যেতাম, আমরা বাংলাদেশ সম্পর্কে যে ভালো দিকটা সবসময় তুলে ধরার চেষ্টা করতাম, ছিল বাংলাদেশের সাকসেস ইন 2 মেজর এরিয়াস। একটা হলো আপনার ফ্যামিলি প্ল্যানিং। এই ফ্যামিলি প্রোগ্রাম বাংলাদেশে মূলত শুরু হয়েছে 1953 সালে, খুব সীমিত আকারে। 1975 সালে এইটা আস্তে আস্তে বেগবান হয়, 75 সালের পরে এটা বেগবান হয়, এবং বিশেষ করে লেট 80s এবং 90s আমাদের দেশে ফ্যামিলি প্ল্যানিংয়ের স্বর্ণযুগ। এবং এর ফলে আমাদের যে টোটাল ফার্টিলিটি রেট, এটা 7-8 থেকে নেমে এখন এটা মনে হয় 2-এর ঘরে চলে এসেছে। আমাদের ফ্যামিলি সাইজ অনেক কমে গেছে। এটা একটা সাকসেস, এটা আমরা বলি। আর দ্বিতীয় যেটা সাকসেসফুল, সেটা হলো ইমিউনাইজেশন। আমাদের দেশের টিকাদান কর্মসূচি আপনার বেশ সাকসেসফুল। আমরা অনেক রোগ ইরাডিকেট করতে সমর্থ হয়েছি, যদিও রিসেন্টলি আমরা হামের কথা অবস্থাটা দেখলাম, যেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু তবুও আমরা ফ্যামিলি প্ল্যানিং এবং ইমিউনাইজেশনের 2টা প্রোগ্রামকে বিশ্বের বুকে বলতাম যে এটা সাকসেস স্টোরি ইন বাংলাদেশ। আর হেলথ সিস্টেম যদি বলি, এইটা আমি বলবো যে আমাদের একটা অত্যন্ত চরম ব্যর্থতার একটা জায়গা। আমাদের প্রথমেই অ্যালোকেশন ইন হেলথ সেক্টর যদি আমরা দেখি, যেটা WHO বলছে একটা দেশের জিডিপির 5% হওয়া উচিত, আমাদের দেশে সেই অ্যালোকেশন হলো আপনার 0.6 থেকে 0.7%, যেটা 41-42 হাজার কোটি টাকার মতো। আমরা যদি দেখি যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যে মানুষ নিজের পকেট থেকে কত টাকা খরচ করছে, আমাদের দেশের আউট অফ এক্সপেন্ডিচার হলো 73 to 74%, যেটা প্রশান্ত মহাসাগরীয় যতগুলো দেশ আছে তার মধ্যে হাইয়েস্ট আউট অফ পকেট এক্সপেন্ডিচার। আমাদের দেশের যে প্রাইমারি হেলথ কেয়ার যদি আমি দেখি, এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ট্রিটমেন্ট সেন্ট্রিক। আমাদের সিস্টেম বলেন বা আমরা ব্যক্তিগতভাবে আমরা নিজেরা বলি, আমরা একেবারেই অসুস্থ হওয়ার আগ পর্যন্ত আমরা কখনোই ডাক্তার বা স্বাস্থ্য কেন্দ্রের শরণাপন্ন হই না। আমাদের পুরোটাই এটা চিকিৎসা সেন্ট্রিক। আমাদের প্রিভেন্টিভ এবং প্রমোটিভ যে কেয়ার গ্রামে, এইটা একেবারে দুর্বল, নাই বললেই চলে। আপনি যদি প্রাইমারি হেলথ কেয়ার ট্রিটমেন্ট সাইডটা দেখেন, আমাদের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র আছে, বিল্ডিং আছে, বাট এটা বাইফার্কেটেড। কোথাও কোথাও ইজ ওন বাই ফ্যামিলি প্ল্যানিং, কোথাও কোথাও ইজ ওন বাই হেলথ। এবং গত 1.5 যুগে কমিউনিটি ক্লিনিকের নামে, হ্যাঁ, ওখানে কমিউনিটি ক্লিনিকের প্রতি এত বেশি এমফ্যাসিস দেওয়া হয়েছে, দিতে গিয়ে এই যে ইউনিয়ন লেভেলে যে স্বাস্থ্যকেন্দ্র, এগুলোকে ধ্বংস করে দেওয়া, এমনকি উপজেলাও, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকেও অনেকাংশেই অকার্যকর করে দেওয়া হয়েছে। তো আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের অবস্থা এই। গ্রামে যদি শহরাঞ্চলে দেখেন, অত্যন্ত এটা অবাক হওয়ার ব্যাপার যে আজকে পর্যন্ত আমাদের শহরাঞ্চলে সরকারের আপনার দায়িত্বে বা ওনারশিপে আমাদের প্রাইমারি স্বাস্থ্য ব্যবস্থা এখন পর্যন্ত গড়ে ওঠেনি, কিছু নাই। আমাদের লোকাল গভর্নমেন্টের কিছু 2-1টা স্বাস্থ্যকেন্দ্র আছে, বিদেশি অর্থ সাহায্যে গড়ে উঠেছে, সেগুলোকে এনজিওদের সাহায্যে চালাতে হয়। এটা হলো আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের ব্যাপার। আপনি যদি হসপিটালগুলোর অবস্থা দেখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে আপনার আমাদের যে পিজি হসপিটাল বা আমাদের যে স্পেশালাইজড অন্যান্য হসপিটালগুলো আছে, বিশেষায়িত হসপিটালগুলো আছে, এখানে অনিয়মে পরিপূর্ণ। ডাক্তারের যে পজিশনগুলো থাকা, যতগুলো পজিশন থাকা দরকার, সেখানে ডাক্তার নেই। যেখানে যে ইকুইপমেন্ট থাকার দরকার, সেখানে ইকুইপমেন্ট নেই, অথবা এমন কোনো ইকুইপমেন্ট আছে যেগুলো এখন পর্যন্ত বাক্সই খোলা হয়নি। যদি আপনি হসপিটালগুলোর সিস্টেম পার্সপেক্টিভে চিন্তা করেন, তাহলে পরে এখানে ইটস এ টিম গেম, হ্যাঁ, ইটস এ টিম প্লে। তার অর্থ হলো সেখানে আপনার ডাক্তার লাগবে যেমন,
আপনার নার্স লাগবে, আপনার মিডওয়াইফ লাগবে, আপনার মেডিকেল টেকনোলজিস্ট লাগবে, আপনার ফার্মাসিস্ট লাগবে, আপনার প্যাথোলজিস্ট লাগবে, প্রত্যেকের একজন ক্লিনার লাগবে, প্রত্যেকের নিজস্ব ভূমিকা আছে। কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় হসপিটালগুলোর ম্যানেজমেন্ট বলেন আর চিকিৎসা বলেন, একমাত্র ডাক্তারকেই আমরা প্রাধান্য দিই। নার্স এখন পর্যন্ত একটা সম্মানজনক প্রফেশন হিসেবে মানে গড়ে এটা ওঠে। একটা দলবদ্ধ প্রয়াস, সেই বিষয়টাকে আমরা শিখি। আমাদের এখন পর্যন্ত আপনার মেডিকেল টেকনোলজিস্ট একটা সম্মানজনক স্কিল প্রফেশন হিসেবে আমাদের গড়ে ওঠেনি। আমি এটাকে সাধারণত আপনার এখন উদাহরণ দিই খেলার মাঠের মতো। 70-এর দশকে, 60-এর দশকে, ইভেন 80-র দশকে দেখবেন যে এই যে বিভিন্ন বিশ্বের যে যত খেলোয়াড়, বিভিন্ন টিম স্টার ভিত্তিক ছিল। হ্যাঁ। আর্জেন্টিনা ছিল ম্যারাডোনা, ব্রাজিল ছিল প্লে, একক। কিন্তু এখন যদি দেখেন আপনি ইভেন ফুটবল খেলাগুলো দেখেন, দলবদ্ধ। একটা মাঠের 11 জন প্লেয়ার, প্রত্যেকের ভূমিকা এখানে ইম্পর্টেন্ট, এখানে কোনো স্টার নাই। তো আমরাও যদি সঠিকভাবে স্বাস্থ্যসেবা দিতে চাই, আমাকে একটা এখানে টিম লাগবে এবং এই টিমের প্রত্যেককে ইকুয়ালি ফাংশনাল হতে হবে, ইকুয়ালি স্কিলড হতে হবে। সুতরাং এই ইকুয়ালি ফাংশনাল, ইকুয়ালি স্কিলড হওয়ার জায়গাটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় পুরোপুরি হাসপাতাল সিস্টেমে অনুপস্থিত। এই যে স্কিলের কথা বললেন, দক্ষতার কথা বললেন, সেই দক্ষ জনবল বা লোকবল তৈরির জায়গাটা নিয়ে যদি বলেন একটু। আমি ওইটার আগে আর দুইটা কথা বলতে জি। চাই। একটা হলো যে আমাদের দেশে এখন নন কমিউনিকেবল ডিজিজ বা এনসিডি, এইটার ফলে মৃত্যুর হার অনেক বেশি। অনেক বেড়ে গেছে। 71% ডেথ ইজ ডিউ টু অসংক্রামক। কমিউনিকেবল ডিজিজ। আগে কমিউনিকেবল ডিজিজে মানুষ বেশি মারা যেত, কিন্তু এই এনসিডি হলো মানে কি, স্ট্রোক, হার্ট অ্যাটাক, হ্যাঁ, কিডনি ডিজিজ, রোড অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, হ্যাঁ। কিন্তু এই যে মৃত্যু, এই মৃত্যুর অনেক মৃত্যু আমরা প্রিভেন্ট করতে পারতাম যদি আমাদের দেশে প্রি হসপিটাল এমার্জেন্সি মেডিকেল সার্ভিস থাকতো। আপনি শুনে অবাক হবেন, আমাদের দর্শকরা অবাক হবে, আজকে পর্যন্ত আমাদের দেশে প্রি হসপিটাল এমার্জেন্সি মেডিকেল সার্ভিসের কোনো কনসেপ্টই নাই আমাদের হেলথ সিস্টেমে। বিশাল একটা গ্যাপ। আপনি যদি আমাদের দেশের অ্যাম্বুলেন্স সার্ভিস দেখেন, হ্যাঁ, অ্যাম্বুলেন্স সার্ভিসগুলো ফ্র্যাগমেন্টেড, স্পোরাডিক। হসপিটালের সাথে অ্যাম্বুলেন্স সংযুক্ত আছে, কিন্তু আপনি যদি একটা উন্নত স্বাস্থ্য ব্যবস্থায় যান, আপনি দেখবেন যে সেখানে একটা শহরে বা একটা আপনার অঞ্চলে তাদের একটা কমন ডায়ালিং নাম্বার আছে, কল সেন্টার আছে, যে কল ধরে, হ্যাঁ, সে স্কিলড, সে ট্রেন্ড, তার সাথে রোগীর আত্মীয়স্বজনের কথাবার্তা হয়, কি সমস্যা, এই সমস্যার ভিত্তি করে কল সেন্টারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জিও লোকেশনের মাধ্যমে কোন অ্যাম্বুলেন্স সবচেয়ে কাছে আছে বা ওই রোগীর জন্য কোন অ্যাম্বুলেন্সটা দরকার, হ্যাঁ, সে অ্যাম্বুলেন্সটাকে পাঠাবে এবং তারা প্যারামেডিক্সরা সেখানে যেয়ে ওই রোগীর প্রাথমিক যে পরিচর্যা, এই পরিচর্যাটা করে অ্যাম্বুলেন্সে করে তারা সবচাইতে যে হাসপাতালে গেলে পরে এই রোগী সঠিক চিকিৎসা পাবে সেই হাসপাতালেই নিয়ে যাবে। কিন্তু আমাদের দেশে যদি আপনি দেখেন চিত্র, যদি কোনো এমার্জেন্সি ঘটে, রোগীকে নিয়ে তার আত্মীয় স্বজন এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে, ওই শহরে ওই হাসপাতালে, গ্রাম থেকে এই শহরে, এই শহর থেকে শেষ পর্যন্ত ঢাকায় এসে ঢাকাতে জড়ো হয়। তো এইটা হবো, আমি বলবো যে এইটা আপনার আমাদের অদক্ষতা, আমাদের অনিয়ম, এখানে আপনার দুর্নীতি, এর সব কিছুর সাথে সাথে ইটস এক্সট্রিম লেভেল অফ সিস্টেম ফেইলিওর। সো আমি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আমি আসলে সিস্টেম পার্সপেক্টিভে ভাবতে চাই। আমি মনে করি যদি আমরা এই সিস্টেমগুলোকে সঠিকভাবে ডিজাইন করে সঠিক জায়গায় প্লেস করতে পারি, আমাদের যে বর্তমান সংকট, এই সংকটের সমাধান অনেকাংশেই এর মধ্যে নিহিত। না, ওই যে যেটা বলছিলাম যে লোকবল তৈরি, দক্ষ লোকবল তৈরি, সেটা তো অনেক ইনস্টিটিউট আপনিও দেখেন, আমিও দেখি, আমরা সবাই দেখি, দর্শকরা দেখে, সবাই দেখে, এবং জেলা জেলাও কিন্তু অনেক ইনস্টিটিউট আছে। সেখান থেকে কি আমরা দক্ষ লোক তৈরি করতে পারছি বা তৈরি করার, তাদেরকে যারা তৈরি করবেন তাদেরও আবার দক্ষতা কতটুকু আছে? আপনি যখন দক্ষ লোকের কথা বলছেন, তার মানে দক্ষ লোক ইন হেলথ কেয়ার, রাইট? অবশ্যই, হিউম্যান রিসোর্স ইন হেলথ। হ্যাঁ, আপনি যেটা বলেন যে একজন চিকিৎসকের সঙ্গে যেটা বলা থাকা দরকার। আমরা যদি চিকিৎসকদের কথা বলি, ডাক্তারদের কথা বলি, আমি যখন এমবিবিএস পাশ করেছি, আমি 87-88-এ আমি এমবিবিএস পাশ করেছি, তখন আমাদের দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল মনে হয় 8টা বা 9টা। আজকে এই মেডিকেল কলেজের সংখ্যা আমার মনে হয় যে 112-র উপরে, সরকারি এবং বেসরকারি মিলিয়ে। তো আমাদের সময় এই মেডিকেল এডুকেশনের মান নিয়ন্ত্রণের একটা মোটামুটি ব্যবস্থা ছিল এবং সম্ভব ছিল, সরকারি যতটুকু সংখ্যাও কম। হ্যাঁ, কিন্তু এখন যে এত যে মেডিকেল কলেজ আমাদের দেশে হয়েছে, কোনো মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজের মতো আধুনিক হাসপাতাল সংযুক্ত আছে,
ভালো ভালো টিচার আছে, কিন্তু দূরবর্তী অনেক জায়গাতে অনেক মেডিকেল কলেজ আছে যাদের নিজস্ব ভবন পর্যন্ত নাই। তো সেখানে টিচারের টিচিংয়ের কি মান, বা সেখান থেকে যারা পড়াশোনা করছে তারা কি মান নিয়ে বেরিয়ে আসতেছে, এটা তো দেখার দায়িত্ব হলো আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের, যারা এদেরকে এই নব্য পাশ করা ডাক্তারদেরকে লাইসেন্স দেয়। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে আমাদের দেশে এই লাইসেন্স দেওয়ার আগে যে একটা আপনার পরীক্ষা নেওয়ার দরকার, হ্যাঁ, একটা পরীক্ষা নেওয়ার দরকার যে এরা আসলেই কোন মানের বা এদের জ্ঞানের মাত্রা কতটুকু, এইটা পরিমাপ করার কোনো রকম সিস্টেম আজকে পর্যন্ত আমরা দাঁড় করাতে পারিনি। এছাড়াও যদি আপনারা শিক্ষার মানের দিকে তাকান বা শিক্ষা পদ্ধতির দিকে তাকান, আজকে পর্যন্ত আমাদের দেশের এমবিবিএস শিক্ষাটা হলো কন্টেন্ট বেসড, আমরা বলি এডুকেশন, আমরা মুখস্থ করছি এবং পরীক্ষার সময় টিচার প্রশ্ন করে আমি জবাব দিয়ে আসি। যেখানে বিশ্বের বিভিন্ন জায়গাতে, ইভেন আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, তারা কম্পিটেন্সি বেসড মেডিকেল এডুকেশনের দিকে তারা চলে গেছে। তার প্রথমে তারা কম্পিটেন্সি ডিফাইন করে যে আমার কী কম্পিটেন্সি লাগবে, এই কম্পিটেন্সিকে অ্যাকোয়ার করতে হলে পরে আমার কি কি শিখতে হবে। তো এইভাবে তারা শেখে এবং এই জন্য তাদের ক্লাসরুম ডিজাইন তাদের ভিন্ন, তাদের টিচিং মেথড ভিন্ন, তাদের যারা টিচার তাদের লেভেল অফ ট্রেনিং তাদের ভিন্ন, তাদের স্কিলস ল্যাব ভিন্ন, তাদের সিমুলেশন ল্যাব আছে, হ্যাঁ, তাদের যে বইপত্র, হ্যাঁ, এই যে আপনার ডিজিটাল যুগে আমরা প্রবেশ করেছি, এইটাকে ম্যাক্সিমাইজ করা, হ্যাঁ, টু আপনার প্রোভাইড বেস্ট টিচিং। আমাদের দেশের মেডিকেল এডুকেশনটা আমরা আটকে আছি সেই অতীতের আমাদের সময় আগের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে আমরা এখন আটকে আছি। যে আমাদের পৃথিবী যেভাবে এগিয়ে গিয়েছে, আমাদের মেডিকেল এডুকেশন আমরা ওভাবে এগিয়ে নিতে পারিনি। আমি একটু আরেকটা কথা বলে শেষ করি। এটা তো বললাম ডাক্তারদের শিক্ষা, যেটা বলবো যে আমাদের হিউম্যান রিসোর্স অ্যান্ড হেলথের মধ্যে ডাক্তাররা মোটামুটি আমরা মান কিছুটা হলেও আছে। আপনি যদি নার্সিং এডুকেশন আপনি যদি মেডিকেল টেকনোলজিস্টদের অবস্থা দেখেন, আপনি যদি অন্যান্য প্যারামেডিক্সের অবস্থা দেখেন, আপনি আমার মনে হয় যে আপনি ভয় পাবেন ওনাদের শিক্ষার মান দেখলে। বিশেষ করে ইভেন ইনটেক থেকে শুরু করে তাদের আপনার পড়াশোনার পদ্ধতি বা টিচিং স্টাফ কারা শিক্ষা দিচ্ছেন, হ্যাঁ, তাদের পরীক্ষা পদ্ধতি, হ্যাঁ, এগুলো সব কিছু যদি আপনারা দেখেন, তাহলে পরে আপনার কাছে মনে হবে যে আসলে আমরা কতদূর এগিয়েছি। রোগীর আতঙ্ক, রোগীর আত্মীয় পরিজনের আতঙ্ক আরও বাড়বে। যেমন আপনার আমাদের দেশের যে নার্সরা, আপনি জানেন যে আমাদের নেইবারিং কান্ট্রি শ্রীলঙ্কা, ইভেন নেপাল বা ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়া, হ্যাঁ, তারা বিশ্বের বিভিন্ন জায়গাতে তারা নার্স সাপ্লাই করছে। ফিলিপিন্স, তাদের ওয়ান অফ দ্য মেজর ফরেন আর্নিং হলো আপনার এই যে ওভারসিজ নার্স যারা চাকরি করে তাদের রেমিটেন্স দিয়ে তারা অনেক টাকা আয় করে। আমরা তার চেয়েও বেশি করতে পারি। আমাদের ছেলেমেয়েরা অনেক ব্রাইট, অনেক পরিশ্রমী, অনেক মেধাবী, কিন্তু যদি আমরা সঠিকভাবে যে শিক্ষা দিতে পারছি না, এই যে নার্সিং এডুকেশনের যে লো কোয়ালিটি, এই জন্য আমাদের নার্সরা অনেক জায়গাতেই কিন্তু চাকরি নেওয়ার জন্য যেতে পারছে না। যদিও আমাদের দেশের বাইরে অনেক সরকারি বেসরকারি অনেক নার্সের কলেজ ইনস্টিটিউট তৈরি হয়েছে। সরকারিটা তো ছিল, সরকারিটার একটা মান ছিল, এখন তো অনেক বেসরকারি খাতে অনেক হয়েছে, ওটা ওই চিকিৎসকদের মতোই ব্যবস্থা। এখানে আমাদের মানে আমি যেটা বলি যে আমাদের দেশে সবাই ইনফ্রাস্ট্রাকচারে সাংঘাতিক ইন্টারেস্টেড। হ্যাঁ, আমরা যখনই কেউ মাননীয় এমপি হন অথবা অন্য কোনো রাজনৈতিক পদ পজিশন পান, সবাই চেষ্টা করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে, স্থাপনা তৈরি করতে। স্থাপনার ভিতরে যে ইকুইপ করা, সঠিক হিউম্যান রিসোর্স দিয়ে ইকুইপ করা, সঠিক ইকুইপমেন্ট দিয়ে ইকুইপ করা, সঠিক কারিকুলাম দিয়ে যে ইকুইপ করা, হ্যাঁ, এগুলোর প্রতি কারো কোনো ইন্টারেস্ট নাই। তারা শুধু চায় দৃশ্যমান একটা স্থাপনা, মানে 250-150 হাজার ভবন চাচ্ছে, কিন্তু ওইখানে ওই 250 বা 150 জনকে যে চিকিৎসা দিবে, কারা দিচ্ছে কারা দিবে সেইটা তৈরি করবে। আমরা তো কোভিডের সময় নিশ্চয়ই আপনি দেখেছেন যে আমাদের হাসপাতালগুলির যে দুর্বলতা বা স্বাস্থ্যখাতের মূল দুর্বলতা কিন্তু তখনও একটা বড়োভাবে আসলো যে আমাদের ভবন আছে, আইসিইউ নাই। আপনি জরুরি সেবার কথা খুব ভালোভাবে বলেছেন যে সেই সেবাটাও তো আমাদের হাসপাতালগুলো তো আমরা পাবো না, তো কারণ আমরা তো উই আর আফটার নাম্বারস, আমরা সংখ্যা বাড়াতে চাই। আচ্ছা, কিন্তু আপনার এই যে কোয়ালিটি পরিমাণে বেশি চাচ্ছি, আমরা কোয়ালিটি অফ কেয়ার নিশ্চিত করা বা আপনার কোয়ালিটিপূর্ণ সার্ভিস ডেলিভারি করা, এদিকে তো আমাদের তেমন কোনো লক্ষ্য নাই।
আপনার কাছে মনে হয় যে যেহেতু আপনি রাজনীতির সাথে যুক্ত, এই যে আমাদের স্বাস্থ্য খাতের যে একটু রুগ্ন দশা, নিজেরই যে একটু রোগে আক্রান্ত স্বাস্থ্য খাত, সেটার জন্য কি রাজনীতি দায়ী? যে আমাদের চিকিৎসকরা, আমাদের সেবা খাতে যারা আছেন, তারা সবাই মিলে রাজনীতিতে মনোযোগ, এবং সেটা আমরা এগুলি নিয়ে আলোচনা হয়েছে। রাজনীতি দায়ী কিনা আমি এটা বলতে পারবো না, কিন্তু না, সেটা একমাত্র দায়ী না, মানে সেটা একটা কারণ আছে কিনা। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেহেতু রাজনীতিবিদরাই থাকেন, সেটা সরকারি দলে থাকুক বা বিরোধী দলে থাকুক, তো সেই অর্থে তো রাজনীতিবিদরা এই দায়িত্ব না, আমি চিকিৎসকদের মানে পেশাজীবীদের কথা বলছি, পেশাজীবীদের কথা বলেছি আমি। হ্যাঁ, একই অবস্থা। আমাদের দেশের দলীয়করণ তো বিভিন্নভাবেই করা হয়েছে, বিশেষ করে গত 1.5 যুগ। আপনারা দেখেছেন, একটি নির্দিষ্ট দল না করলে পরে চাকরি পাওয়া যেত না, একটি নির্দিষ্ট দল না করলে পরে পরীক্ষায় পাশ করা যেত না, ব্যবসা পাওয়া যেত না। তো দলীয়করণের যে এক্সট্রিম লেভেল, সেই এক্সট্রিম লেভেলে তো অবশ্যই নিয়ে গিয়েছে গত 1.5 যুগে, এবং সেই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়েই তো আপনার আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি নতুনভাবে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন। উনি ওনার অনেক ভাষণে বিভিন্ন সময় উনি বলেছেন যে আমাদের এই যে ধ্বংসস্তূপ, এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, আমাদেরকে একটু সামনের দিকে তাকাতে হবে। কারণ আমাদের জনগণ, আমাদের বিশেষ করে তরুণ সমাজ, আমাদের নারী সমাজ, তার অতীতের পুরনো কাহিনী, একজন আরেকজনকে দোষারোপ করা, এগুলো তারা দেখতে চায় না। সবাই চায় আসলে একটা নতুন বাংলাদেশ, একটা সুন্দর, বিদ্বেষের রাজনীতি না, একটা সুন্দর বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমার সন্তান সুচিকিৎসা পাবে, আমার সন্তান সুশিক্ষা পাবে, আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে থাকতে পারবো, আমার সন্তান খেলার মাঠ পাবে, একটা আনন্দময় পরিবেশে সে শিক্ষা লাভ করতে পারবে, শিক্ষা নিতে পারবে। এরকম একটা বাংলাদেশ আমরা চাই। সুতরাং আমাদের সব কিছু এখন হওয়া উচিত ফরওয়ার্ড লুকিং। আমরা কিভাবে দেশটাকে ভালোভাবে সাজাবো, সবাই একসাথে কিভাবে আমরা কাজ করব, আমাদের সেদিকেই তো নজর থাকা উচিত। এই যে চিকিৎসকদের কথা যদি বলি, যে আমাদের এই যে রোগী এবং চিকিৎসকের সম্পর্ক, এটাকে আপনি দূর থেকে কেমন দেখেছেন? আপনি যখন সে পাশ করে বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পর তো শুনেন, আসেন, দেখেন, এখনও দেখছেন, এবার এসেও দেখলেন, এগুলি অনেক কথা হয়, আপনি শুনেছেন, বা আপনি অনেক দেশে গিয়েছেন। তাদের রোগী এবং চিকিৎসকের যে সম্পর্ক, রোগী আর চিকিৎসকের সম্পর্ক তো সবচেয়ে মধুরতম সম্পর্ক হওয়ার কথা। কিন্তু আমরা, কারণ রোগী যদি চিকিৎসককে উপরে ভরসা করতে না পারে মানসিকভাবে, কারণ ওষুধ দিয়ে তো কিছু ট্রিটমেন্ট হবে, কিন্তু ট্রিটমেন্টের কিন্তু মানসিক দিকটাও, সাইকোলজিক্যাল সাইডটাও কিন্তু আপনার সুস্থ হওয়ার একটা বড় কারণ। তো সেই ভরসা বা সেই কমফোর্ট জোন যদি রোগীর না থাকে, তখন তো রোগী আপনার অনেক সুস্থ হতে পারে না। তো আমরা দেশের বাইরের কথা বললেন, অবশ্যই আমরা বিশ্বের বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থা দেখেছি, রোগী যদি কোনো প্রশ্ন করে, ডাক্তার মনোযোগ দিয়ে শোনেন, প্রশ্নের উত্তর দেন। রোগী অনেক সময় ডাক্তারের চিকিৎসাকে চ্যালেঞ্জ করে, ডাক্তার সেই চ্যালেঞ্জকে নালিফাই করার চেষ্টা করে যুক্তি দিয়ে, রোগীকে বোঝায়, এবং শেষ পর্যন্ত রোগী এইটুকু অন্তত ভরসা পায় যে না, এই ডাক্তার সাহেব আমার কথা শুনছেন এবং আমার সমস্যাগুলো উনি সঠিকভাবে বুঝেই আমাকে চিকিৎসা দিচ্ছেন। আমাদের দেশের কথা বলি, আমরা একটু আগে মেডিকেল এডুকেশনের কথা বললাম। আপনি যদি আমাদের কারিকুলামের দিকে তাকান, তাহলে পরে আপনি অবাক হবেন, আমাদের MBBS কারিকুলামে কমিউনিকেশনের কোনো চ্যাপ্টার নাই। How do you communicate with each other? How doctors or nurses or other medical professionals, তারা রোগীর সাথে কীভাবে কমিউনিকেট করবে, এর উপরে কিন্তু আমাদের কোনো, কিন্তু ডাক্তারকে এই কাজটাই করতে হয়, কারিকুলামের মধ্যে নাই। কিন্তু এই কাজটা কিন্তু ডাক্তারদের শুধু না, অন্যান্য সবাইকে করতে হয়, কিন্তু আমরা এর উপরে কোনো ট্রেনিং পাই না। আমাদের যদি আমাদের মেডিকেল এডুকেশনের অতীতের দিকে দেখি, ইটস এ বিট আপনার এলিটিস্ট একটা এডুকেশন। হ্যাঁ, আমাদের অনেক সময় আমাদের ডাক্তাররা মনে করে যে আমরা একটু উপরের দিকের, আমরা ভালো ছাত্র, আমাদের সমাজে অবস্থান উপরে, আমাদের ভালো ধনীর ঘর থেকে এসেছি, রোগীরা অনেক সময় গরিব, সো আমরা এইভাবে কমিউনিকেট করি, একটু মানে উঁচুতলা থেকে উঁচু থেকে নিচে কমিউনিকেট করি। এবং এই একটা বড় কারণ যে এই যে কমিউনিকেশন, ল্যাক অফ কমিউনিকেশন বা ইনঅ্যাডিকুয়েট কমিউনিকেশন, এই জন্য এছাড়া শুধু কোয়ালিটি অফ কেয়ার তো আছেই, এই কারণে রোগীদের সাথে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এটার একটা আপনার দূরত্বের সৃষ্টি হয়েছে।
এবং একটা ল্যাক অফ ট্রাস্ট, অবিশ্বাসের সম্পর্কে তৈরি হয়েছে। আপনি শুনে খুব অবাক হবেন, এই অবিশ্বাসের কারণে আমাদের দেশ থেকে অনেক রোগী প্রতি বছর আমাদের দেশের বাইরে চলে যাচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশে যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে, সিঙ্গাপুরে যাচ্ছে, আরও সক্ষমতা আছে হয়তো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাচ্ছে। এইভাবে বাংলাদেশ প্রতি বছর 7 থেকে 9 বিলিয়ন ডলার লস করে। হার্ড আর্নড যে ফরেন কারেন্সি আমরা লস করি। আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথেই কথা বলেছি যারা দেশের বাইরে চিকিৎসা নিতে যায়, যাদের আর্থিক অবস্থা অত ভালো না, তারা বলেছে ভাই টাকা একটু বেশি খরচ হয়েছে, কিন্তু আমরা তো অন্তত ডাক্তারের সাথে কথা তো বলতে পেরেছি। যে এই যে আপনার কমিউনিকেশন, হ্যাঁ, এই কমিউনিকেশনকে যদি আমরা আমাদের হেলথ সিস্টেমের মধ্যে পার্ট অ্যান্ড পার্সেল করতে না পারি, আমার মনে হয় যে আমাদের এই যে দূরত্ব, এই দূরত্বটা আমরা কমাতে পারবো না, আমরা রোগীদের আস্থা ফেরত আনতে পারবো না। তো রোগীর আস্থা ফেরত আনার জন্য আমার মনে হয় যে কমিউনিকেশনের উপরে আমাদের অবশ্যই অনেক অনেক বেশি জোর দিতে হবে। আপনি অবিশ্বাসের কথা বললেন, তো আরেকটা অবিশ্বাসের জায়গা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। এই যে একটি ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাবে আমি পরীক্ষা করলাম, করার পর আরও যে চিকিৎসকের কাছে গেলাম, উনি বললেন এটা হয়নি, আরেক জায়গায় যান। এই যে একটা ব্যাপার, এবং এখানে এক ধরনের বিভিন্ন রকম রহস্য কাজ করে, আর্থিক কমিশনের কাজ করে, চিকিৎসকরা কমিশন পাচ্ছেন ল্যাব থেকে, হাসপাতাল থেকে। এই জায়গাগুলো নিশ্চয়ই আপনার ভাবনায় আছে যে এগুলো নিয়ে কীভাবে কাজ করা যায়। না, এখানে তো এগুলো নিয়ে তো অনেক কথা হয়েছে, অনেক সময় পত্রিকাতেও এসেছে যে দেয়ার ইজ আ নেক্সাস, আপনার ওষুধের দোকান, ডায়াগনস্টিক ল্যাব, কিছু চিকিৎসক, সব চিকিৎসক না, অনেক চিকিৎসক আছে, অনেক সততার সাথে ওনারা চিকিৎসা দেন, কিন্তু নেক্সাস তো একটা আছেই। এখন আমাদেরকে দেখতে হবে যে এটা সমাধান কিভাবে করা যায়। তো এই জন্য এখানে বিশ্বাসটা কিভাবে ফিরিয়ে আনা যায়, এই জন্য আমরা সরকার আসার আগে বিএনপির তরফ থেকে আমরা গত 1 বছর ধরে অনেক রকম পরিকল্পনা করছি যে আমরা কিছু কিছু রিফর্ম আমাদের হেলথ সিস্টেমে নিয়ে আসতে চাই, যে রিফর্মগুলোর মাধ্যমে আমাদের একটু আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে হবে। আমাদের বিজনেস অ্যাজ ইউজুয়াল করেই যাই, তাহলে পরে আমার মনে হয় না যে আমরা আমাদের স্বাস্থ্যর যে আউটকাম বা আমরা যে আউটকামটা অ্যাচিভ করতে চাই এটা কখনোই অ্যাচিভ করতে পারবো। তো একটা রিফর্ম হলো যে আমাদের যে এখন ডিজিটাল টেকনোলজি, অটোমেশন, এটা তো অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এআই ফর এক্সাম্পল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার আস্তে আস্তে আরও সমৃদ্ধ হচ্ছে এবং এটা অ্যাপ্লিকেশন ইন মেডিকেল সায়েন্স কিন্তু সবচেয়ে বেশি। তো আপনি যে সমস্যাটা বললেন, এই যে ডায়াগনস্টিক টেস্ট অথবা ওষুধ, আমরা বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন যে আমরা আগামী কয়েক মাসের মধ্যেই আমাদের নাগরিকদের ইলেকট্রনিক হেলথ কার্ড দিব। তো এটার উদ্দেশ্য হলো যে একটা হেলথ কার্ড যদি একজন নাগরিকের থাকে, তখন এই হেলথ কার্ড নিয়ে যখন উনি একটা হাসপাতালে যাবেন, হ্যাঁ, আপনার প্রথমত যে এই হেলথ কার্ডের মাধ্যমে যে ডাক্তার ওনাকে দেখবেন, সে ডাক্তার এই রোগীটা 6 মাস আগে বা 1 বছর আগে তার আর কোনো অসুখ হয়েছিল কি না, হলে পরে তার কী কী ডায়াগনস্টিক টেস্ট হয়েছিল, সে কী কী ওষুধ খেয়েছিল, এই রেকর্ডটা তার সামনে, ডাক্তার সাহেবের সামনে আসবে। তো সামনে আসায় ডাক্তার সাহেব আর তখন ওই আন্দাজের উপরে ভর করে অতিরিক্ত টেস্ট উনি আর লিখবেন না, লিখতে পারবেন না, হ্যাঁ, বা অতিরিক্ত ওষুধ উনি দিবেন না বা দিতে পারবেনও না, কারণ একটা অডিটিংয়ের এখানে জায়গা আছে, হ্যাঁ, এটা খতিয়ে দেখার জায়গা আছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা ইলেকট্রনিক হেলথ কার্ড ইন্ট্রোডাকশনের মাধ্যমে যে চিকিৎসা পদ্ধতির একটা বড় পরিবর্তন আনতে পারবো এবং আপনার কোয়ালিটি অফ কেয়ারের একটা বড় ধরনের উন্নয়ন এখানে হবে। এবং যে সমস্যাগুলো আমরা দেখছি আমাদের সমাজের সংবাদপত্রে আসে, ডায়াগনস্টিক ল্যাব নিয়ে বা ওষুধ, আপনার অতিরিক্ত ওষুধ প্রেসক্রাইব করা বা ওষুধ সেল করা, আমরা এই সমস্যাটার অনেক অংশেই আপনার সমাধান করা যায়। একটু বিশেষজ্ঞ চিকিৎসকদের কথা বলি যে আমাদের যেটা হচ্ছে যে ধরুন আপনার ঝালকাঠি থেকে, গৌর নদী থেকে একজন ঢাকায় আসলো, সে একজন চিকিৎসককে লক্ষ্য করতে, তাকে হয়তো ওই চিকিৎসকের দরকার নাই। তারপর এই যে একটা তার জন্য প্রতীক্ষা করা, দীর্ঘ সময় অপেক্ষা করা, তারপর তাকে দেখানো, এবং আমাদের এই যে বিশেষজ্ঞ চিকিৎসকদের জায়গাটা যে ফি, সেটাও কিন্তু এক ধরনের বিভিন্ন সময় বিভিন্ন রকম নীতিমালার কথা বলা যাচ্ছে যে এত টাকা সে নিতে পারবে না, এটা অঙ্ক ঠিক করে দেওয়া। সে সরকারি হাসপাতালে চাকরি করার পর বাইরে রুগী দেখতে পারবে না, অনেক রকম নীতিমালা করা হয়েছে, কিন্তু কোনোটা কি রাখা গেল? রাখা যায়নি। আপনারা এটা ব্যাপারটা হয়েছে যে আমি
আমি আসলে আগেও বলেছি যে আমাদের সবসময় তাকাতে হবে সিস্টেমের দিকে। যদি আপনার সঠিক সিস্টেম যদি না থাকে তখনই সব ধরনের অনিয়ম চলে আসে। আমাদের দেশে ফর এক্সাম্পল আমাদের দেশে কোনো রকম রেফারেল সিস্টেম নাই, ফাংশনাল কোনো রেফারেল সিস্টেম নাই। তো অ্যাগেইন যদি আমরা হেলথ কার্ড আমরা যদি ইন্ট্রোডিউস করতে পারি, হ্যাঁ, হেলথ কার্ডের সাথে আমরা এটা কানেক্টেড থাকবে ইলেকট্রনিক ইন্টিগ্রেটেড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে এবং ইলেকট্রনিক রেফারেল সিস্টেমের সাথে। সুতরাং একজন রোগী তার যদি কোনো সমস্যা হয় তাকে প্রথমেই যেতে হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটে, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র যদি মনে করে যে রোগীকে আমরা চিকিৎসা দিতে পারবো না, তখন এই ইলেকট্রনিক রেফারেল সিস্টেমের মাধ্যমে এই রোগীকে অ্যাপ্রোপ্রিয়েট যে হসপিটাল বা অ্যাপ্রোপ্রিয়েট যে ডাক্তার তার কাছে রেফার করে দেওয়া হবে। এবং তখন একজন রোগী ইচ্ছা করলেও সরাসরি হায়ার লেভেল হেলথ হসপিটালে সে যেতে পারবে না। আজকে কি হয়, আজকে একজন রোগী যদি সাধারণ জ্বরও হয়, তার যদি পকেটে টাকা থাকে, সামর্থ্য থাকে, সে ঢাকা শহরের সবচেয়ে বড় বা সবচেয়ে ভালো মেডিসিন স্পেশালিস্টের কাছে যেতে পারে এবং জ্বরের চিকিৎসা নেয়, যেটা অপ্রয়োজনীয়। এখানে স্পেশালিস্টের সময় নষ্ট হচ্ছে একটা সাধারণ জ্বর দেখে। ওই সময়টা উনি একটা ক্রিটিক্যাল পেশেন্ট দেখতে পারতেন এবং যিনি যাচ্ছেন তিনিও টাকা নষ্ট করছেন। এবং এই কারণে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা 74% অনেক বেশি। তো আমরা যদি একটা ফাংশনাল রেফারেল সিস্টেম যদি তৈরি করতে পারি, যদি আমরা নিশ্চিত করতে পারি যে একজন রোগী প্রয়োজন ব্যতিরেকে বা আরেকজন বিশেষজ্ঞের পরামর্শ ব্যতিরেকে উনি অন্য একজন বিশেষজ্ঞের কাছে যেতে পারবেন না, তাতে করে আমার মনে হয় যে বিশেষজ্ঞদের চেম্বারে আজকে ওভার ক্রাউডিং বা আমাদের দেশে বড় বড় হসপিটালগুলোর অকুপেন্সি রেট এখন 200-300% হয়ে যায়, এই ওভার ক্রাউডিংগুলো আমরা অনেকাংশেই কমাতে পারবো। আমি ওষুধের দাম নিয়ে যদি একটু কথা বলি, যে ওষুধের মান দাম এই জায়গাটা দেখা, তার আগে ওই উত্তরটা একটু আবার একটু জানা দরকার যে আপনি যে সিস্টেমের কথা বললেন, অবকাঠামোটা, যে আসলে আমরা ভবন চাচ্ছি না, আমরা যে একটা সিস্টেম, এইটা কতদিন সময় লাগতে পারে আপনার মনে হয় যে আপনারা যদি কাজ শুরু করেন? আপনার তো বেশি দিন হয়নি, কিন্তু যে এখন থেকে শুরু না, আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহে উনি আমাদেরকে নিয়ে বসেছেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, সচিব, অন্যান্য সচিব, যারা সংশ্লিষ্ট সচিব, সবাইকে নিয়ে উনি বসেছেন এবং কতগুলো প্রায়োরিটি উনি নির্ধারণ করে দিয়েছেন। যেমন প্রাইমারি হেলথ কেয়ার, এটা খুব দ্রুত এই নেটওয়ার্কটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করা, সারা বাংলাদেশে, গ্রামে, শহরে, পাহাড়ে, সমতলে, হ্যাঁ, উনি নির্দেশ দিয়ে দিয়েছেন। ম্যাটার্নাল এবং চাইল্ড হেলথ, মা এবং শিশুর স্বাস্থ্য, একদম মাকে যাতে বেশি দূরত্বে যেতে না হয়, হ্যাঁ, ওনার গর্ভবতী মা হোক বা প্রসবোত্তর সময় হোক, হ্যাঁ, এই ওনার চিকিৎসা যাতে একটা উপজেলা পারলে ইউনিয়ন বাউন্ডারির মধ্যে, না পারলে উপজেলা বাউন্ডারির মধ্যে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট দেওয়া যায়, এই নির্দেশ উনি দিয়েছেন এই কাজগুলো করার জন্য। শুরু হয়েছে কাঠামোটা তো? আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা বিভিন্ন বিশেষজ্ঞের সাথে বিভিন্ন রকম কনসালটেশন করতেছি, আমরা বিভিন্ন রকম অ্যাসোসিয়েশনের সাথে বসতেছি, কারণ যে কোনো রিফর্ম ইট মে নট বি ভেরি ইজি। না, এটা তো আর একাতে সম্ভব না। রিফর্ম ক্যান বি পেইনফুল এবং অনেক সময় রিফর্ম অনেক পপুলার নাও হতে পারে, এটা অনেক সময় আনপপুলারও হতে পারে, কিন্তু তারপরে আমাদেরকে যত প্রফেশনাল বডি আছেন, অ্যাসোসিয়েশন, পেশাজীবীদের পক্ষ থেকে তো নানা রকম পেশাজীবীরা আছেন, ওনাদেরকে আস্থায় এনেই আমাদেরকে কাজ করতে হবে, ওনাদেরকে সাথে নিয়েই আমাদের কাজ করতে হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই যে এই যে স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি করা, এটা শুধুমাত্র সরকারের একার কাজ না, বা এটা সরকারের দায়িত্বে বিএনপির একার কাজ না। আমরা এই দেশের যারাই নাগরিক আছি, অন্য দলের, অন্য মতের, অন্য পথের, বিভিন্ন রকম সাংস্কৃতিক, সামাজিক যে সংগঠন, আমাদের সবাইকে একসাথে মিলেমিশে আমাদেরকে কাজ করতে হবে, যাতে আমরা কাঙ্ক্ষিত ফল খুব দ্রুত লাভ করতে পারি। মানে সংস্কারটা সম্মিলিত উদ্যোগ ছাড়া হয় না। আমি ওষুধের দাম, ওষুধের মান নিয়ে যদি বলেন। আপনি হ্যাঁ, এই প্রশ্নটা করেছিলেন। আমি প্রথমেই ওই যে বলতে চাই যে আমাদের দেশে কিন্তু ওষুধ শিল্প অনেক উন্নত। আমাদের মতো অর্থনৈতিক অবস্থার সাথে কম্পেয়ারেবল যে অনেক দেশ আছে, তার চাইতে আমাদের দেশের ওষুধ শিল্প অনেক উন্নত। এবং যদি দামও যদি আপনি বলেন, আমাদের যে ওষুধগুলো জরুরি ভিত্তিতে, সাধারণ ওষুধগুলো যতগুলো দরকার, আমি যদি আমাদের নেইবারিং কান্ট্রিগুলোর সাথেও তুলনা করি, আমাদের কিন্তু ওষুধ দামে কম। আর আমি অনেক বছর আফ্রিকাতে কাজ করেছি, প্রায় 13-14 বছর আমি আফ্রিকার বিভিন্ন দেশে আমি কাজ করেছি। তার চাইতে আমার মনে আফ্রিকান যে কোনো দেশের চাইতে আমাদের যে কোনো ওষুধের দাম অন্তত 5 ভাগের 1 ভাগ। তো সেদিক থেকে আমরা কিন্তু আমাদের সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা,
হ্যাঁ, তাদের বিবেচনা আপনি কি মনে করেন যে এটা নির্ভর করে সাধারণ মানুষের তার নিজস্ব অর্থব্যবস্থা কতটা খারাপ। হ্যাঁ, কারণ তো সরকার হিসেবে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রাইমারি হেলথ কেয়ার প্যাকেজটাকে ডিফাইন করছি এখন, যে কোন কোন রোগগুলোকে আমরা চিকিৎসাগুলোকে আমরা প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে ফেলাবো, যেটা ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে অথবা শহরাঞ্চলে ওয়ার্ড স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হবে। এবং এই প্রাইমারি হেলথ কেয়ারের জন্য যে ওষুধগুলো দরকার হবে এগুলো আমরা ফ্রি অফ কস্টে আমাদের নাগরিকদেরকে দেব। আমাদের যে পরিকল্পনা সেটা হলো বাংলাদেশের প্রতিটি নাগরিক, ধনী গরিব পাহাড়ি সমতল, প্রতিটি নাগরিক আপনার অ্যাট নো কস্ট তারা প্রাইমারি হেলথ কেয়ারে তারা অ্যাক্সেস পাবে। মহামারী নিয়ে আপনার কাজ করার আছে এবং আপনার এই বিষয়ে আপনি বিশেষজ্ঞ। তাই এই যে আমাদের কোভিড, এই যে আপনি এসেই একটা পেলেন, সেটা এই যে সামনে তো মানে মানে অসংক্রমণ রোগের আপনি যেটা বললেন সেগুলি তো অনেক রকম, এবং ওই মহামারী অনেক বিভিন্নভাবে চলে আসে, ভাইরাস চলে আসে। সেই জায়গা থেকে আমাদের প্রস্তুতির জায়গাগুলো, পূর্বাভাসটা আগে থেকে দেখা, এই জায়গাগুলো নিয়ে মানে আপনার ব্যক্তিগত ভাবনা বা সরকারকে আপনি কি মহামারীর রূপ সময়ের পরে সময় পরিবর্তন হয়, রূপান্তর ঘটে। মহামারী যে কোনো সময় তো আসতেই পারে। আমরা কোভিডের সময় দেখেছি যে আমাদের যেহেতু আমরা প্রিপেয়ার ছিলাম না, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে ভেঙে চুরে পড়েছিল, এবং স্বাস্থ্য ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে সমাজে অন্য সব ব্যবস্থাও ভেঙে পড়ে, শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সব কিছুই ভেঙে পড়ে। তো আমি বলবো স্বাস্থ্য ব্যবস্থা হলো আমাদের সমাজের, জাতির, দেশের মেরুদণ্ড। তো আমার আশা ছিল, ব্যক্তিগত আশা ছিল যে কোভিডের থেকে আমরা কিছু শিক্ষা নিয়েছি এবং এই শিক্ষার ভিত্তিতে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে অনেক মজবুত করব। কিন্তু বিগত সরকার এই ব্যাপারে সামান্যতম খেয়াল করেনি, যার ফলে আমাদের যে আপনার একটা মহামারীকে অ্যাড্রেস করার জন্য যে আপনার ক্যাপাসিটি দরকার, সেই ক্যাপাসিটি আমাদের এখনও আমি বলবো যে যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। এখন একটা পৃথিবীতে নতুন কনসেপ্ট আছে, যেটা আমাদের আমি যে অর্গানাইজেশনে চাকরি করতাম, ওয়ার্ল্ড ব্যাংক, এরা এই কনসেপ্টটাকে পপুলারাইজ করছে। আমরা বলি ওয়ান হেলথ যখন বলি সেটা হলো মানুষের স্বাস্থ্য, প্রাণীর স্বাস্থ্য এবং উদ্ভিদের স্বাস্থ্য। এই তিন স্বাস্থ্যকে আমাদেরকে কম্প্রিহেন্সিভভাবে দেখতে হবে। এই তিনটাকে আমরা কোনো একটাকে বাদ দিতে পারবো না। যেমন কোভিড, অনেকেই বলে যে এটা বাদুড় থেকে এই ভাইরাসটা এসেছিল, এই ভাইরাস একটা প্ল্যান্ট থেকেও আসতে পারে। হ্যাঁ, সুতরাং মানুষ, প্রাণী এবং উদ্ভিদ, এই তিন স্বাস্থ্যকে আমাদেরকে একসাথে দেখতে হবে আমাদের এই মহামারীকে ফেস করার জন্য। আর দ্বিতীয় আমি যেটা বলবো যে আমাদের এখন যে আপনারা যেটা দেখলেন, আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই এটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বাংলাদেশে এটা ঘটেছে যে খুব অল্প সময়ের মধ্যে, মাত্র 2 সপ্তাহের মধ্যে আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে আমরা দেশব্যাপী হামের টিকা দান কর্মসূচি শুরু করতে পেরেছি। 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে এখন আজকে পর্যন্ত মাত্র 4 সপ্তাহে গতকাল পর্যন্ত যে ডেটা, সেটা হল 93% বাচ্চাদেরকে টিকা দেওয়া হয়ে গেছে। এবং থ্যাঙ্কস টু মিডিয়া অ্যাজ ওয়েল, মিডিয়ার অ্যাক্টিভ ইনভলভমেন্ট এবং অন্যান্য আমাদের যারা রাজনৈতিক নেতা আছেন, নেতৃবৃন্দ আছেন, সমাজের যারা বিভিন্ন মুরব্বী স্থানীয় লোক আছেন, ওদের সবার সহযোগিতায় এই সাফল্য সম্ভব হয়েছে। কিন্তু আমরা তো প্রতিদিনই একটা সংখ্যা শিশুদেরকে আমরা হারাচ্ছি। এটা একটা শিশুর মৃত্যুও তো এক্সপেক্টেড না, ইটস এ শেম টু অল অফ আস। আপনারা জানেন কেন? কারণ হাব এবং রুবেলা টিকা প্রত্যেক 4 বছর পর পর একটা ক্যাম্পেইন হয়। একটা ক্যাম্পেইন হয়েছিল 2020-21-এ, এবং পরবর্তী ক্যাম্পেইন হওয়ার কথা ছিল 2024-25-এ, এবং বিভিন্ন কারণে 24-25 ক্যাম্পেইনটা হয়নি। এটা বিগত সরকারের সাংঘাতিক, আমি বলবো একটা ব্যর্থতা, অপরিণামদর্শিতার জন্য এই ক্যাম্পেইনটা হয়নি। তার কারণে এখন এই আমরা হামের কিন্তু আমি একটা কথা বলে শেষ করতে চাই। হামের মৃত্যুর খবর আমরা পাচ্ছি, মিডিয়ার মাধ্যমেও পাচ্ছি, কিন্তু যখন এটাকে আমরা কনফার্ম করি তখন দেখা যায় হামে মারা যাচ্ছে 17 জনের মধ্যে 2 জন, বাদবাকি কিন্তু মারা যাচ্ছে নিউমোনিয়া, ম্যালনিউট্রিশন, বিভিন্ন কারণে।
আর আরেকটা মৃত্যুর আরেকটা কারণ হলো আমি প্রথমেই যেটা বলেছিলাম, আমাদের কালচারাল একটা ব্যাপার যে যখন একটা রোগ একেবারে শেষ পর্যায়ে আমরা না যাই, আমরা হাসপাতালে যেতে চাই না। যে শিশুটাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তখন অলরেডি সেই শিশুর অবস্থা খুবই খারাপ, ডাক্তার সাহেবদের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে যায় ওই শিশুকে বাঁচানো। সেটা কোভিডের সময় নিশ্চয়ই আপনি দেখেছেন। হ্যাঁ, এবং তারপরে আমি বলবো যে সাফল্য অনেক সাফল্য আমাদের। আমি একদম শেষ করবো তার আগে আমি যে বাজেটের যে পূর্বাভাস আমরা পাচ্ছি বা যতটুকু আমি পেয়েছি দেখলাম যে যেমন বিএনপির তো ইস্তেহারও বলা ছিল, 31 দফাতেও বলা ছিল যে স্বাস্থ্য হচ্ছে সম্পদ, তাই না? এবং সেই জায়গা থেকে দেখলাম যে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যে 10টি মন্ত্রণালয়, সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, সম্ভবত 1-2 জায়গায় আছে। তা সেইখানেও কি এবারে যে আপনি যে একটা পরিসংখ্যান আমাকে দিয়েছিলেন সেখান থেকে কোনো হারের উন্নতি আমরা অবশ্যই বিএনপি আপনার 31 দফাও দেখেছেন যে আমরা স্বাস্থ্য এবং শিক্ষায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, এবং আমরা 2টি খাতেই আমাদের বাজেট জিডিপির 5% নিয়ে আসতে চাই। আচ্ছা, স্বাস্থ্যক্ষেত্রেও আমরা চাই যে জিডিপির অন্তত 5% স্বাস্থ্যখাতে খরচ হোক, কিন্তু এটা একদিনে সম্ভব না। এবার কি কিছুটা এগোতে পারলেন? আমরা আশা করছি যে আপনারা যে অর্থ বছর সামনে আমাদের স্বাস্থ্য খাতে বাজেট গত অর্থ বছরের বাজেট ছিল 0.67% এইটা 1% বা 1.0 সামথিং পার্সেন্টে আসবে, হুইচ ইজ অলরেডি আ লার্জ আপনার বিগ জাম্প। এবং আমরা মনে করি যে আমরা আগামী 3-4-5 বছরের মধ্যে আমরা এটাকে 5% নিয়ে যেতে পারবো। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এই আলোচনা যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন এখন প্রকাশের সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।